নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প শরীর প্রয়োজন হয় না। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প শরীর প্রয়োজন হয় না। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। অবশ্যই মাথায় রাখবেন, মদ্যপান এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে প্রচণ্ড পরিমাণে হানিকারক। এতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা ভীষণ বেশি, আর সেটি হলেই প্রিয় মানুষের কাছ থেকে চির বিদায় নেবার সময় ক্ষণে ক্ষণে উপস্থিত হয়ে যায়। সুতরাং মদ্যপান আর ধূমপান থেকে বিরত থাকুন এবং বিরত রাখুন। অন্ধকার শহরের চোরাগলি পেরিয়ে জাঁকজমকপূর্ণ এই রাস্তার মাঝখানে ছোট্ট একটা বিয়ারের বার। আর এইখানেই রাত হলে সমাগম ঘটে বিভিন্ন বয়সী মানুষের। বয়স এখানে বাদ মানে না, ছোট বড় সকলেই এখানে রিল্যাক্স হওয়ার জন্য আসে। সেই কারণেই তো জাঁকজমকে ভরা ব্যস্ত শহরের অনেকটা দূরেই রাস্তা পেরিয়ে ঠিক মধ্যবর্তী স্থানে এই বার প্রত্যেক দিন সেজে ওঠে নতুন নতুন সাজে। নতুন নতুন রমণী আগমন ঘটে এইখানে। তাদের ছোট্ট ছোট্ট পোশাক, তাদের উলঙ্গ নৃত্য মনোরঞ্জন করে এখানকার উপস্থিত প্রত্যেকটি ছেলে এবং মেয়েকে। তারস্বরে ডিজে গান বাজাচ্ছে। যত জোরেই গান বাজাক না কেন, এইখানকার মানুষগুলো সেই মনুষ্যত্বের সেন্সে নেই। ওই কারণেই তো প্রায় 60 ডেসিবেলের ওপরেও সাউন্ড এরা সহ্য করে ফেলছে অনায়াসে। যেখানে আমাদের পাড়ায় ওই দুর্গাপুজো আর কালী পুজোর সময় রাত 12টার পর যখন মদ্য মাতালগুলো জোরে জোরে উল্টোপাল্টা গান বাজিয়ে বিশ্বত ডিজে নিজের বুকের ধুকপুকানি 1000 গুণ বাড়িয়ে দেয়, তখন গিয়ে বারণ করতে হয়, ওরে বাবারে তোরা আর জোরে বাজাস না। আর এইখানে উপস্থিত প্রত্যেকটি মদমাতাল ছেলে মেয়ে তারস্বরে নাচ করছে, গায়ের ওপরে ঢলে পড়ছে, চিৎকার চেঁচামেচি করছে আর বলছে আরো জোরে, আরো জোরে। বাবা, এদের সহ্য ক্ষমতা বলিহারি। অনেকক্ষণ ধরে নাচন কদনের পর দীপক এসে বসলো বার কাউন্টারে। এইখানে ছেলে মেয়ে প্রত্যেকেই জীবিকা এবং জীবনের সঙ্গে যুক্ত। বারে মেয়ে রাখতে হয়, ছেলেও রাখতে হয়। কিছু কিছু মেয়ে তো আবার ব্যবসার সঙ্গেও যুক্ত থাকে। তবে এই মেয়েটিকে দীপক দেখছে আজ বহু বছর। এইখানেই দীপক আসে মনোরঞ্জন করার জন্য প্রায় বছর 5 ধরে। এই এই রেক্সিকা, একটা ভদকা। বলার সঙ্গে সঙ্গেই পাশের টেবিলে বসে থাকা মেয়েটির দিকে চোখ যায় দীপকের। সামনে গ্লাসে গ্লাস ভরা, পরনে শাড়ি, স্লিভলেস ব্লাউজ, চকচকে কালো রঙের শাড়ি আর লাল ব্লাউজে মাথার চুলগুলো এলোমেলোভাবে ছড়ানো, চোখের কাজলটা লেপটে গিয়েছে, ঠোঁটে লাল গাঢ় লিপস্টিক, এক হাতে সিগারেট আরেক হাতে গ্লাস। নেশাতুর দৃষ্টিতে মেয়েটি তাকিয়ে রয়েছে ওর সামনে নৃত্যরতা উলঙ্গ প্রায় রমণীটির দিকে। খানিকক্ষণ চোখে দেখার পর গ্লাসটা ওই মেয়েটি পরিবেশন করে বলে, স্যার আপনার গ্লাস। ও থ্যাংক ইউ। ইনি কে? ও ইনি বিশাখা সেন, শহরের এমএলএ, ওনার মেয়ে। বিশাখা, নামটা ভীষণ চেনা চেনা। ইনি তো এখানকার নিউলি কাস্টমার। আপনি গত সপ্তাহ ধরে আসেননি তো? ইনি রেগুলার আসছেন আর অনেক রাত করে বাড়ি ফেরেন। উনি নিজে ড্রাইভ করে যান। বাবা, মাতাল অবস্থায় ড্রাইভ করে? হ্যাঁ স্যার, তখন আমাদের বার কাউন্টার বন্ধ হয়।
বাড়ির ছেলেরা ওনাকে বলে ট্যাক্স ধরে দেবে কিনা, আর উনি প্রচণ্ড পরিমাণে গালিগালাজ করেন এবং চিৎকার করেন। ব্যক্তিগত জীবনে বোধহয় সুখী নন, তবে উনি এস্টাবলিশড, প্রচুর টাকা ইনকাম করেন। বাবা, তো এমএলএর মেয়ে বুঝি তোমার মতো হবে বাড়ি কাজ করার? মেয়েটির মুখটা কালো হয়ে যায়। অন্য কাস্টমারের অর্ডার গ্রহণ করার জন্য সে তৎপর হয়ে ওঠে। গ্লাসটা হাতে নিয়ে বসে থাকা সেই মেয়েটির দিকে এক পা দুপা করে আগিয়ে আসতে থাকে দীপক। এক্সকিউজ মি। ঢুলু ঢুলু চোখে মেয়েটি তাকায়। ইয়েস, হেসে বলে। ক্যান আই? ইয়েস। ফাঁকা যখন আছে বসে পড়ুন না। ফাঁকা জায়গায় সবাই পুরুত করে ঢুকে যেতে চায়। এতদিন ধরে দীপক মাতাল বেটা ছেলে দেখেছে, কিন্তু মেয়ে ছেলে সচরাচর চোখে পড়ে না। এ তো ফুল্লি মাল খেয়ে টোল। বেশ খানিকক্ষণ মেয়েটিকে নিরীক্ষণ করার পর দীপক ওর বাঁ হাতের ওপরে হাত রেখে বলে, চিনতে পারছিস? কে? আমি কাউকে চিনি না। এই শহর আমার অচেনা, অজানা। বাবা পর্যন্ত আমাকে সময় দেয় না। তুই তো কোথাকার বাঁশ হে। দেখো, ওই ফালা করতে আবার আমার গর্তে ঢোকার চেষ্টা করো না। রাবিশ, তুই এতটা খারাপ কি করে হয়ে গেলি বিশাখা? কে? এইবার বিশাখা তাকায় ছেলেটির দিকে। আমার নাম জানো? আমাকে চেনো? চিনবো না? কলেজ থেকে তোকে চিনি, তুই আমায় চিনতে পারছিস না? আমি দীপক। দীপক? তোর বয়ফ্রেন্ড রজতাভর বন্ধু দীপক? দীপু বলে চিৎকার করে ওঠে বিশাখা। ওই অবস্থাতেই হাতের গ্লাসটাকে টেবিলের ওপরে রেখে জড়িয়ে ধরে বন্ধুকে। দীপক বলে, আস্তে আস্তে, পুরো টোল হয়ে গিয়েছিস। সহ্য করতে পারিস না তো খাস কেন? কে বলেছে? সহ্য করার জন্যে খাই। সহ্য করতে পারি না বলেই তো খাই। তুই বিয়ে করেছিলি না রজতাবকে? হ্যাঁ, আই অ্যাম এ হ্যাপি ওম্যান। যে তার বিবাহিত জীবনে ভীষণ সুখী, বলে মেয়েটি। কিরে, আমার সত্যি কথা বলতো, কি হয়েছে? সঙ্গে সঙ্গে মিউজিকটা আরো জোরে বেজে ওঠে। মেয়েটি শুনতে পায় না। দীপক ওর কানের কাছে ঠোঁট নিয়ে বলে, বাইরে চল, কথা আছে, এখানে কথা বলা যাবে না। না, আমি এখন বাইরে যাব না তো। কটা বাজে? 12:30। তার 2:30-3টের আগে আমি বাড়ি যাই না। কার জন্য যাব? ওই ঘর সংসার যে আর ভালো লাগে না। সব বোগাস। সরল সাদাসিধে মুখের পেছনে প্রত্যেকটা মানুষ শেয়ানা। আমার বাবা এক শেয়ানা, এমপি হয়ে কত মানুষের পেছন মেরে দিচ্ছে তার ঠিক নেই, জানিস তো? সবাই এত বিশ্বাস করে কেন বলতো আমার বাবাকে? সবাই বলে আমার বাবা নাকি সরল। আবার এই সরল মানুষগুলোকে না আর বিশ্বাস করতে পারি না রে দীপু, আর বিশ্বাস করতে পারি না। দীপক বুঝতে পারে বিশাখার কিছু একটা হয়েছে। রজতাভর সঙ্গে বিশাখার বিয়েটা এই শহরের এমন কোনো মানুষ নেই বা এমন কোনো সংবাদ মাধ্যম নেই যারা জানে না। বিরাট ধুমধাম করে বিয়ে হয়েছিল। রজতাভ বিদেশে ইঞ্জিনিয়ারের চাকরি পেয়ে গিয়েছিল কলেজ কমপ্লিটের পরই। বিশাখার বাবা তখন সদ্য এমএলএ। নিমন্ত্রিতদের লিস্টে দীপকও পড়েছিল, কিন্তু দীপকের সেদিন চাকরির ইন্টারভিউ ছিল বলে সে এসে পৌঁছাতে পারেনি। পরে ওদের হ্যাপি ম্যারেজের ছবি, এমনকি ওদের ট্যুর, বিশ্বভ্রমণ, সেইগুলো রীতিমতো সোশ্যাল মিডিয়ায় দেখেছে দীপক। দীপক নিজেও বিবাহিত। অনুসুয়াকে সে বিয়ে করেছে। বাড়িতে তার ছোট্ট একটি ছেলেও রয়েছে। বাড়ি বর্ধমান। সেইখান থেকেই কলকাতায় রেগুলার যাতায়াত করতে কষ্ট হয়ে যাচ্ছিল বলে শহরেই একটা ফ্ল্যাট ভাড়া করে সে আছে। ইচ্ছে আছে আগামী মাস কয়েকের মধ্যেই বউকে আর ছেলেকে পাকাপোক্তভাবে নিজের কাছে এনে রাখার। সেই জন্যে একটা নতুন ফ্ল্যাটের দরখাস্তও করেছে, জমা দিয়েছে সে। ফ্ল্যাটটা সে কিনতে চায়। ওর অফিসের বস খাস্তগির ওকে সাহায্য করবে। অনুসুয়া খুব লক্ষ্মীমন্ত মেয়ে। অনুসুয়াকে বিয়ে করার পরে
দীপকের জীবনে সুখের বাতি জ্বলে উঠেছে। সব দিক থেকে, আর্থিক, মানসিক, শারীরিক, অনুসর মতো মেয়ে হয় না। বিশাখা একসময় ওর ক্রাশ ছিল, কিন্তু বড়লোকের মেয়েকে বিয়ে করা মানে নিজেকেই নিজে বিপাকে ফেলা। এই কারণেই রজতাভ যে একদিন ওকে বলল, জানিস, আই লাভ বিশাখা। ওকে আমি ভুলতে পারি না। প্রত্যেক দিন আমার ঘুমের মধ্যেও আসে। ওর স্মৃতি আমায় পাগল করে দিচ্ছে। তাই নাকি? প্রপোজটা করে ফেল। কি করে করি বলতো, নিজে কিছু না করে? তার উপরে এমএলএর মেয়ে, বুঝতেই তো পারছিস, রীতিমতো সেরকমভাবে বড় হয়েছে। আমি কি পারবো ওকে সুখী রাখতে? দেখ, মেয়েরা সবসময় সব কিছুতেই মানিয়ে নিতে পারে। দুইজনে মিলে সংসার করবি, এতে প্রবলেমটা কোথায়? যেটা ও সামলাবে তুই বাইরেটা সামলাবি। কোনো সময় ও বাইরেটা করবে, তুই ভেতরটা। দুইজনের মধ্যে যদি অ্যাডজাস্টমেন্ট ঠিক থাকে না, তাহলে সব রকম পরিস্থিতিতেই সংসারটা করা যায়। বলেছিল কথাটা দীপক। রজতাভ শুধু বলেছিল, শোন, একটা মেয়ে মানুষ সব পারে, বাইরেও সামলাতে পারে, ঘরেও পারে। ওদের আবার পরিশ্রমে কোনো অসুবিধা আছে নাকি? পুরুষ মানুষ হলো লাটের বাট, পায়ের ওপর পা দিয়ে বসে থাকবে, খাবে দাবে, ঘুমোবে, বউকে হুকুম মারবে সকালবেলা হলে। এটাই তো পুরুষত্বের ধর্ম। তাছাড়া দেখ দীপক, আমার মা না আমাকে ভীষণ প্যাম্পার করে। আমি যদি মাকে বলি, মা তুমি একটু বসো, আমি তোমার জন্য একটু চা করে আনি, মাও অসুস্থ শরীরেও উঠে গিয়ে করে, আমায় করতে দেয় না। আফটার অল আমি তো পুরুষ মানুষ। দীপক হেসে বলেছিল, ভাই রে, ওই পুরুষ মানুষের পুরুষত্ব দিয়ে জীবন চলে না রে। কি জানি বাবা, তোর কপালে যে কি নাচছে। বিশাখাকে বাড়ির বাইরে হাত ধরে টেনে নিয়ে আসতে যায় দীপক। বিশাখা বিরাট বিরক্ত হয়। টানছিস কেন? বললাম না যাবো না। তোর ইচ্ছায় তুই বাড়ি যা। এমন কেন করছিস? তুই আজকে বেশি খেয়ে ফেলেছিস। বারের দুটো সন্টাকন্টা মার্কা সিকিউরিটি গার্ড এগিয়ে এসে বলে, ম্যাডাম, এদিকে আপনাকে ডিস্টার্ব করছে। হ্যাঁ, প্রচন্ড, একে ক্যালিয়ে বাইরে বার করে দাও। দীপকের গায়ে যেই ওরা হাত দিতে যাবে, সঙ্গে সঙ্গে বিশাখা বলে ওঠে, এ বাবা, সত্যি সত্যি মারছো কেন? ও তো আমার বন্ধু হয়, চল চল, শুধু আমার জন্য ক্যালান খেতি। বিশাখা উঠতে গিয়েও পড়ে যাচ্ছিল। দীপক ওর কোমর জড়িয়ে ধরে। ধরার পরই দীপকের শরীরটাই কেমন যেন একটু হয়। অনুসুয়ার কথা মনে পড়ে। ওই একই রকম মখমলের মতো নরম দেহটা। সব মেয়েদেরই বুঝি শরীরের প্রকোষ্ঠগুলো একই রকমের হয়। ভালো করে ধর, পড়ে যাব। বিশাখার হাত দুটো শক্ত করে ধরে আরেক হাতে ওর কোমরটাকে ধরে আস্তে আস্তে করে ওকে আগিয়ে নিয়ে যায়। এই, আমার জুতোগুলো খোলতো, হিল পরে হাঁটতে পারছি না। পরিস কেন? যেগুলো পরে অসুবিধা হয় খোল না। এরপরে দীপক জুতো খুলে দেয় ওর হ্যান্ডব্যাগটা বাহাতে নেয়, আর ওই বাহাত দিয়েই কোমর জড়িয়ে ধরে। ডান হাতটার ওপরে হাত দিয়ে ধরে ওকে আলতো করে বাড়ির বাইরে বের করে দেয়। বিলটা দীপকই মিটিয়ে দেয়। শোন, আমার গাড়ি আছে। আমারও আছে। তুই ড্রাইভ করতে পারিস? পারি, কিন্তু আমার বাইকটা এখানকার লোককে বলে যা ভেতরে রেখে দে, কালকে এসে নিয়ে নিস। আমার গাড়ি চালিয়ে আমাকে আমার ঘরে পৌঁছে দে না। প্রচন্ড ঘুম পাচ্ছে, ভাল লাগছে না। কতদিন একটু নিশ্চিন্তে ঘুমোই না রে দীপু। রোজ মাথায় এক চিন্তা, আর পারি না রে। এই লাইফটা থেকে মুক্তি পেতে চাই। মুক্তি, আমি নিজেকে ভাসাতে চাই, যেখানে আমাকে কেউ চিনবে না, কেউ জানবে না, একমাত্র আমি আর প্রকৃতি, আর কেউ না, বলে বিশাখা। হ্যাঁ ঠিক আছে, তাই করছি। বিশাখাকে এক জায়গায় বসিয়ে রেখে দীপক যায়। বারে কথাবার্তা বলে। ইয়েস স্যার, আমরা আপনার বাইকটা রেখে দিচ্ছি, আপনি নিশ্চিন্ত মনে রেখে দিয়ে যান, এখানে সিসিটিভিও আছে। হ্যাঁ, আপনি কালকে নিয়ে যাবেন। এরপরে গাড়ি স্টার্ট করে দীপক। দীপকের পাশেই বসেছে বিশাখা। এই, সিট বেল্ট বাঁধ। না, বেঁধে দে, আমার দম নেই। এত খাস কেন যখন সহ্য করতে পারিস না? আবার বলে দীপক। সিট বেল্টটা শক্ত করে বেঁধে দেয়। তারপরে বলে, এই, কোথায় যাবি বল? বাড়ি, আমার ফ্ল্যাটে। চল, পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিট? তুই তো সেখানে থাকতিস না। আমি যতদূর জানি তোর পৈতৃক বাড়ি। ওসব বাদ দে, বিয়ের পরে কি আর বাবার বাড়িতে থাকা যায়?
তাহলে তুই তো রজতাবর সঙ্গে? ওর বাড়িতে থাকতাম, 7 দিন হলো ছেড়ে দিয়েছি। মানে তোর তো একটা বাচ্চাও আছে? আছে। তাকে সামলানোর দায় কি আমার একার? সব ছেড়ে ছেড়ে ফ্ল্যাটে উঠে রয়েছি একা একা। মেয়েটা মাঝে মধ্যে আসে, ছোট তো, বছর 3 বয়স, আমায় ছাড়া থাকতে পারে না জানিস তো। তবুও বুকে পাথর রেখে থাকতে হয়। আমি যদি শক্ত না হই তাহলে আমার মেয়েটার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। কথাটা বলে বিশাখা। দীপক চুপ করে ওর দিকে তাকিয়ে থাকে। আমার দিকে না তাকিয়ে থেকে সামনে তাকা, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তুই শাখা পলা সিঁদুর কিছু পড়িস না? দৌড়, পড়ে কি হবে? ওইসব দিয়ে ভালোবাসা টেকানো যায় না, ফালতু ফালতু। লম্বা করে শীতেতে সিঁদুর পরেও বরের আয়ু বাড়ানো যায় না, আর শাখা পলা পরেও কোনো টান অর্জন করা যায় না, বুঝলি? যে শেয়ানা সে সারা জীবন শেয়ানাই থাকে। দীপক ভাবে বিশাখার দুঃখটা আজকে ওকে জানতেই হবে। এই বিয়ের পেছনে দীপকেরও অনেক অংশে একটা ভূমিকা আছে। ও ইচ্ছে করলেই পারত রজতাভ কিরকম ধরনের ছেলে সেটা বিশাখাকে বলে দিতে, কিন্তু বলেনি। যেখানে রজতাভ নিজে মেয়েদের অসম্মান করে, মানে সামনাসামনি বলতে গেলে মেয়ে মানুষের সম্মান তার মুখে সবসময়, কিন্তু ভেতরে ভেতরে একটা মেয়ে মানুষকে খাটিয়ে নিজে লাটের বাঁট হয়ে থাকার যে টেন্ডেন্সি, এইটা আছে রজতাভর মধ্যে। এইটুকুই যদি বলে দেওয়া যেত বিশাখার বাবাকে, তাহলে উনি কোনোদিনই ওনার মেয়ের ভবিষ্যৎটা এইভাবে নষ্ট করতেন না। অনেকক্ষণ গাড়ি ড্রাইভ করার পর বলে দীপক, তোর গাড়িতে মিউজিক নেই? আছে। কি চালাবি? জিজ্ঞেস করে বিশাখা। একটু হালকা মিউজিক শুনি, তোর ভালো লাগবে। চালা তাহলে, ওই গানটা চালাতো। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। দীপকের মনে পড়ে কলেজের অনুষ্ঠানে এই গানটা গেয়েছিল বিশাখা। চারিদিকে হাততালির রব উঠেছিল, কত মানুষ কত প্রশংসা করেছিল। সেই দিনই তো রজতাভ ওকে প্রপোজ করেছিল। আজ হয়তো এই গানটাই ওর জীবনে দুঃখ বয়ে নিয়ে আসতে পারে। গানটা শুনতে শুনতেই চোখের কোণায় জল চলে আসে বিশাখার। কাঁদছিস? না রে, নিজের জীবনটাকে নিয়ে হাসাহাসি করছি। ভাবতে গেলেই বিরাট অবাক লাগে। এমন কথা কেন বলছিস? আমার কথা তুই কি জানিস দীপু? কিচ্ছু জানিস না। জানলে তুইও আমার মতোই এক কথাই বলতি। আমাকে বল, যদি সেই রকম না হয় তোর টাইম হবে? বলতে বলতে ওদের গাড়ি গন্তব্যে পৌঁছে যায়। আমি বাড়ি যাই? না, আমার সাথে আমার ঘরে আয়। কেউ নেই ঘরে, রজতাভও ঘরে নেই, তুই আয়। আর এই ফ্ল্যাটে কার ঘরে কখন কে এলো দেখার কারো সময় নেই। তুই শিওর? অ্যাবসলিউটলি শিওর। যদি নিজে ঠিক থাকতে পারিস তবেই আয়। হাসছিস কেন দীপু? হাসছি এই কারণেই যে তুই আমাকে একটা বড় কথা বললি। দেখ, আমি অনুকে যেমন বিশ্বাস করি ভরসা করি, অনুও ঠিক ততটাই আমাকে বিশ্বাস ভরসা করে। ভালো তো, এতই যখন একে অপরের প্রতি বিশ্বাস, তাহলে চল আমার সাথে। আমি 7 দিন ধরে একা একা রয়েছি। বান্ধবীর ঘরটা একটু দেখবি না? কত বছর পর তোর সঙ্গে দেখা। ভালোই হতো যদি সেই দিন আমার বিয়েতে তুই উপস্থিত থাকতে পারতিস। আচ্ছা দীপু, তোর বউ তো মনে হয় বঙ্গ ললনার অঙ্গে শাড়ি, তাই না? মানে সবসময় শাড়ি পরে থাকে না? তা কেন, সব রকম পোশাক পরে। আমি তোকে জিন্সের টপ প্যান্টও পরাই, আমার তো কোনো আপত্তি নেই। ও যেই পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করে সেটাই এক্স্যাক্টলি এটাই আমি বলতে চাই। এই, আমি নাকি বিয়ের পরে কোনো দিন শাড়িই পরিনি, খুব কম পরেছি। কত বড় মিথ্যে কথা বল। কে বলে তোকে? রজতাভ। যদিও তুই তো দেখিসনি। কোথায়? তোরা ঘুরতে গিয়েছিলি, তোদের ফটো সোশ্যাল মিডিয়ায় দেখেছি, তুই তো সেখানেও শাড়ি পরা। কোথায় তুই শাড়ি পরিসনি? আমার যা মনে হয় তুই তো বিয়ের পর শাড়িই পরতিস। চেঞ্জ করেছিস তোর বাচ্চাটা মনে হয় আসার পর থেকে, অথবা বাচ্চা হওয়ার পর। তুই এতটা কি করে বুঝিস? এ বাবা, তোর ছবিতেই তো তোর প্রমাণ। তাছাড়া কে বলেছে? তুই তো শাড়িই পরতিস।
রজতাবর থেকে মনে হয় আমাকে বেশি চিনিস। আরে না না, সেটা বলিনি রে, তোর প্রোফাইলের ছবি তো প্রমাণ, তাই আসলে। কথাটা বলে চুপ হয়ে যায় দীপক। রজতাবকে সব থেকে কাছ থেকে তুই তো চিনতিস। আমার তোকে দেখে কেমন যেন হিংসে হয় দীপক। তুই কম টাকার মাইনে পেয়েও কত ভালো আছিস, সুখে আছিস, অথচ আমাকে দেখ, আমি আমি এত করেও না সুখী নেই। সুখ জিনিসটা আমার জীবন থেকে টাটা বাই বাই করে চলে গিয়েছে। লিফটে ওঠে দুইজনে, বিশাখা আর দীপক। অনেক রাত তো, তাই কেউ এখন নেই। লিফটে ওঠার পর বিশাখা দীপকের হাত দুটোকে বেশ শক্ত করে ধরে বলে, আমাকে আজকের রাতটা একটু দিতে পারবি? তাহলে আমার ভেতরের কতগুলো কথা আমি তোর সঙ্গে শেয়ার করতাম। আমার বলার মতো লোক নেই রে। দীপক বিশাখার আবেদন অগ্রাহ্য করতে পারে না। এটাই বোধহয় নারী স্পর্শের রহস্য। বলতে বলতে লিফট ওর কাঙ্ক্ষিত কক্ষে এসে পৌঁছায়। নেমে ঘরে প্রবেশ করে বিশাখা। তুই বস, আমি একটু ফ্রেশ হয়ে আসি। তোকে দেখে মনে হচ্ছে তোর নেশা অনেকটা কেটেছে। হ্যাঁ, অনেকটা, বেশ বেটার লাগছে এখন। তাই রোজই কি গিয়ে খাস নাকি? রোজ খাই, বিয়ার খাই, ওয়াইন খাই, ভদকা খাই, অ্যাবসিন্থে খাই আর শ্যাম্পেন খাই। বাবা, সবই দেখি জেনে গেছিস। সব জানি। শ্যাম্পেন তো আমার সব থেকে বেশি প্রিয়, কারণ আঙ্গুরের রস পচিয়ে সেটা তৈরি করা হয়। আর অ্যাবসিন্থে, ওটা তো কয়েকটা দেশে বন্ধ, এইখানেও মাঝে মধ্যে আসে না। এটা সব থেকে বেশি ঝাঁজ, এটা আমার সব থেকে বেশি প্রিয়। ঠিক আছে, তোকে খাওয়াবো খনি। সত্যি কথা দিচ্ছিস? আমার ট্যালেন্টেড বান্ধবী যে এইরকম মধুমাতাল হবে, এ তো আমার কল্পনার অতীত রে। বস, ফ্রেশ হয়ে আসি। দীপককে সোফায় বসায় বিশাখা। এই ফ্ল্যাটটা ওর একা থাকার পক্ষে যথেষ্ট বড়। মেইন ডোর খোলার সঙ্গে সঙ্গেই ডাইনিং স্পেস রয়েছে। ডান দিকে রয়েছে ছোট্ট একটা রান্নাঘর, ডাইনিং টেবিল রয়েছে খেতে বসার জন্য। এছাড়া রয়েছে মাঝখানে বিরাট বড় একটা টিভি, সোফা সেট। পাশেই রয়েছে টয়লেট এবং দুটো বেডরুম। বিশাখা একটা বেডরুমের ভেতর ঢোকে এবং বেশ খানিকক্ষণ পরে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে আসে। অ্যাটাচড বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসে। হাঁ করে তাকিয়ে থাকে দীপক। শাড়ি ছেড়ে বিশাখা শর্টস ড্রেস পরেছে। কলেজে একবার এই শর্ট ড্রেস পরা নিয়ে বিরাট অশান্তি হয়েছিল রজতাভর সঙ্গে। বিয়ের আগে বিশাখার চেহারা এইরকম ছিল না। সে রীতিমতো মোটা গোছের মেয়েদের লিস্টের মধ্যে পড়ত। ওর ভারী বুক, পেট, এগুলো পরলে, বিশেষ করে কুর্তি জাতীয় পোশাক, ওকে দেখতে খুব একটা মানানসই লাগার বদলে ওর অতিরিক্ত জমে থাকা মেদ প্রত্যেকটি পুরুষকেই যেন বেশি করে আকর্ষিত করত, বিশেষত ওর বক্ষ। আর এখানে আপত্তি ছিল রজতাভর। অত বড় এমএলএর মেয়ে হওয়া সত্ত্বেও যখন কলেজে কুর্তি পরে গিয়েছিল বিশাখা, ভরা কলেজের মাঝখানে রজতাভ ওকে অপমান করেছিল। গায়ে ওড়না দিয়ে আসতে পারো না, সবাইকে দেখাও নাকি? চরম অপমান বোধ হয়েছিল বিশাখার। দেখো, সব পোশাক কিন্তু সবার জন্য নয়। তোমার জন্য কুর্তি না, চুড়িদার পরে আসবে আর বুক ঢেকে আসবে। কিন্তু রজতাভ, এগুলো তো নারীর সৌন্দর্য। তাছাড়া এই পোশাকে তো আমি কমফোর্টেবল। আমি বেশি কথায় যেতে চাই না। আমার সঙ্গে সম্পর্কে থাকতে হলে আমার কথা অনুযায়ী চলতে হবে। এই মুহূর্তে দীপক ভাবছে, যদি ওই দিন ওই রজতাভর কথার স্বীকারোক্তি না মেনে নিজের পছন্দটাকে বেশি গুরুত্ব দিত বিশাখা, তাহলে আজ বোধহয় এই অবস্থায় ওকে আসতে হতো না। কি রে, হা করে কি দেখছিস? হ্যাঁ, দেখছি। কুর্তিতে আর এই টপে তোকে কিন্তু এখন বেশ মানিয়ে গেছে। মানিয়ে গেছে বল? মেয়ে হওয়ার পর থেকেই রোগা হয়ে গিয়েছি। সবাই বলে বাচ্চা হওয়ার পর নাকি মানুষ মোটা হয়, আমার ক্ষেত্রে উল্টো। সবকিছুই আমার চুপসে গিয়েছে রে, ফোলা বেলুন। তোর নেশা এখনো কাটেনি।
কেটেছে। দীপক, তুই কত সুন্দর, তোর শরীরটা কত সুন্দর, তোর জামার বোতামগুলো, কলারগুলো। বলতে বলতে এক পা দুপা করে বিশাখা দীপকের দিকে এগিয়ে আসে। সোফায় বসে ওর শরীরের ভীষণ কাছে। ওর কোমল হাতের আঙুলের স্পর্শে একটা একটা করে শার্টের বোতাম খুলতে শুরু করে বিশাখা। দীপক বলে, এগুলো কি করছিস? কি করছি মানে? যেটার জন্য তোকে আজকে ফ্ল্যাটে ডেকেছি। বিশাখা, তোকে কিন্তু আমি ভরসা করেছি। দেখ। চুপ। বিশাখার ঠোঁটের ওপরে হাত দেয় দীপকের। দীপক চুপ হয়ে যায়। দীপকের চুলের মুষ্টি টেনে ধরে দু হাতে ওর ঠোঁটের ওপরে আসলে সে নিজের ঠোঁট দুটো ডোবায় বিশাখা। দীপক খানিকক্ষণ ছটফট করে, কিন্তু এরপরে বিশাখার সঙ্গে ওর শরীরী চাহিদায় একই সামঞ্জস্যে নিজের ইচ্ছেটাও যেন লাগাম ছাড়া করে ফেলে। দুটো মানুষ যখন সোফার ওপরে দাপাচ্ছে, সেই চরম মুহূর্তে বিশাখা দীপকের পুরুষালী বুকের মাঝখানে হাত দুটোকে রেখে বলে, আর না, এর থেকে বেশি আমি এগোতে পারবো না। মানে এত দূর এসে তুইও শেষ পর্যন্ত শরীরটাতেই প্রাধান্য দিলি দীপক? ভুলে গেলি বল? জীবনে শরীরটা সবসময় প্রয়োজন নয় রে। অনেক কিছুই জীবনের প্রয়োজন থাকে, জানিস তো, বিশেষ করে অর্থ। ওইটা না থাকলে শরীরটার কোনো ভ্যালুয়েশন নেই। দীপক উঠে বসে, শার্টটাকে তুলে নিয়ে পড়তে পড়তে বলে, তোর নেশা এখনো কাটেনি, আমি যাই, তুই বিশ্রাম নে। বিশাখা ওর হাত দুটো চেপে ধরে বলে, আমাকে এই অবস্থায় রেখে যাচ্ছিস? আমার মনের কথাগুলো তুই শুনবি না? শুনতেই তো এসেছিলাম, কিন্তু তুই কি থেকে কি করলি? আমি করলাম বলেই তোর করতে হবে। তুই আমায় বাধা দিতে পারলি না। তোর যখন স্ত্রীর প্রতি এতই ভালোবাসা, তুই তো আমাকে একটা চড়ও মারতে পারতি। বিশাখা, এগুলো কি বলছিস? ঠিকই বলছি দীপক, একদম ঠিক বলছি। ঠিক এইরকম ভাবেই আমাকে রজতাভ প্রত্যেক দিন বিছানায় ভুলিয়ে দিত, জানিস তো। দিনান্তে একবার করে ওরা আমাকে লাগতই। এই তো কদিন আগেও সকালবেলা ঘুম থেকে উঠে তাকেই দেখি রজতাভ তৈরি হচ্ছে, আমাকে ডাকছে, এই বিশাখা ওঠো ওঠো। গতদিন রাত্রে ভালো ঘুম হয়েছিল না আমার, তাই আমি একটু বিরক্তি নিয়েই বললাম, কি সকাল সকাল ডাকছো কেন? সাত সকালে তোমার মা ফোন করে 14 বার তোমাকে ঘুম থেকে তোলার জন্য। তুমি কচি খোকা, নিজে অ্যালার্মটা নিজে উঠতে পারো না? তার উপরে তোমার বন্ধুরা, বাপরে বাপ, সারাদিন ফোন ফোন। ভোর 5টা থেকে তোমার মা তোমাকে পাখির মতো জাগায়, তার সঙ্গে আমাকেও। কি করবো বলো, মায়ের ডিউটি। আরে ডিউটি, নিজের কাজ নিজে করতে পারো না? এই কথা বলো না, এখন চুপচাপ আমাকে 1 কাপ চা করে দাও, বেরোবো। সাত সকালে তৈরি হয়ে কোথায় যাচ্ছ? যেতে হবে। আমি কিছু বলিনি দীপক, জানিস তো, ঘুম চোখেই উঠেছি। মেয়েটা তখনও ঘুমোচ্ছিল। উঠে হাত মুখ ধুয়ে নিজের প্রাতঃকর্ম করে সোজা রান্নাঘরে চলে যাই। সেখানে চা বিস্কিট করে ওর সাথে যখন খাই, দেখলাম ও খুব তাড়াহুড়ো করছে, আমার সঙ্গে দুদণ্ড কথা বলার সময় নেই। বাইকের চাবিটা নিয়ে বেরিয়ে গেল। তারপর তো রোজকালের ওই একই রুটিন, সব সময় বাইরে ঘুরে ঘুরে বেড়ানো। ফোন করলেই বলে অমুক বন্ধুর সঙ্গে তমুক বন্ধুর সঙ্গে, আর আমি ঘরে থাকি, মেয়েটাকে সামলাই, রান্না বান্না ঘরকন্যার যাবতীয় কাজটা করে মেয়েটাকে পাশের ফ্ল্যাটের কাকিমার কাছে রেখে অফিসে বেরিয়ে যাই। বাড়ি ফিরে আসি, ক্লান্ত শরীরটাকে ঠান্ডা জলে ধুয়ে মেয়েটাকে নিয়েই যখন ভাবি একটু বিশ্রাম করব, রাতের খাবারটা না হয় আজকে একটু কিনেই খাবো, ঠিক তখনই তোর বন্ধু যদি ফোন করে বলি কোথায় আছো, বলেই তো বাড়ি ফিরছি। রাত তখন প্রায় 10:30 কাছাকাছি। আমি যদি বলি একটু তড়কা রুটি নিয়ে এসো, বলে আমার গ্যাস অম্বল হয়, তুমি জানো না, আর রুটি খেলে আমার প্রবলেম হয়, আমার জন্য ভাত করো। খুব বলতে ইচ্ছা করে জানিস তো দীপক, সেই মুহূর্তে ভগবান তো আমার মতো তোমাকেও দুটো হাত দিয়েছে, তাহলে তুমি দুটো ফুটিয়ে খাও না। সবসময় আমার ওপরে হুকুম তামিল কেন করো? আমার বাবা মা আমাকে রেখে কত দূরে পড়ে রয়েছে বল। বাবার
এখন সিঙ্গাপুরে প্রচুর কাজ, মিটিং মিছিল, তারপরে কী সব সইপত্র করার জন্যে ওপর মহলে নেতা হাতারা গিয়েছে। বাবার শরীরটা সবসময় অসুস্থ থাকে বলে মাও গিয়েছে। একটা এমএলএর মেয়ে হয়ে আমি আমার স্বামীর ফাইফরমাস খাটি। আমার কষ্ট হয় না রে দীপক, অফিস সামলে এসেও এই ঘর কন্যা সামলানো, তার উপরে মেয়ের সঙ্গে রাত জাগা। ফ্ল্যাটে এসির মধ্যে থাকি, কিন্তু লোডশেডিং হয়ে গেলে তখন ইনভার্টারেও যখন ওই 4-5 ঘন্টার পরে আর সময় দেয় না, তখন হাত পাখা দিয়ে মেয়েকে সারা রাত আমারই হাওয়া করতে হয়। রজতাবু কিন্তু করে না, আরে কর্তব্যহীন একটা বেটা ছেলে। তারপরে ফ্ল্যাটের ভাড়া প্রত্যেক মাসের একটা বড় অ্যামাউন্ট আমাকেই জোগাড় করতে হয়। এরপরে ব্যাংক ব্যালেন্স যাবতীয় কিছু তো আছেই। জানিস তো, কিছুদিন অন্তর অন্তরই আমার কাছে টাকা চায় রজতাভ। কোনোদিন 20,000, কোনোদিন 5,000, কোনোদিন তো আরো বেশি। ইদানিং তো ওর ফ্যামিলিটাকেও আমিই টানি। কেন, ও চাকরি করতো না? কথাটা বলে দীপক। চাকরি? ও নাকি বিদেশে ইঞ্জিনিয়ার হয়েছে। তুই তো আমার বিয়েতে এলি না, তুই জানবি কি করে? চাকরি পাওয়ার কয়েক মাসের মধ্যে ও চাকরিটা নাকি চলে যায়। ওর মাইনেটা নাকি ভায়া হয়ে আসতো, মানে 3 রকম হাতে। শেষ পর্যন্ত বসের হাতে পায়ে ধরে সামান্য কিছু মেরে কেটে হয়তো ভিক্ষার দান দিত, ওই পর্যন্তই শেষ। তারপরে দুজনে মিলে একদিন ঘুরতে বেরোলাম। বেরোনোর পথে দেখা হলো আমারই এক আত্মীয়ের সাথে। দেখেই তো বললেন, বিয়ে যখন হয়ে গেছে মা, তখন বাচ্চাটা নিয়ে নে। আমার বাচ্চা কাচ্চা নেওয়ার এই সময় কোনো ইচ্ছে ছিল না। আমার ফ্যামিলি ডক্টর আমার মাকে যখন মাধ্যমিক দিয়েছিলাম তখনই বলেছিল আমার পেটে নাকি ভবিষ্যতে সিস্টের প্রবলেম হতে পারে। আমার মা বাবার কেন জানি কথাটা মনে পড়ে গেল, আর বাচ্চা নেওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করলো। বিয়ের 10 মাস পরে আমি পোয়াতি হলাম, মেয়েটা হলো, আর তার সঙ্গে সঙ্গে তোর বন্ধুর কাজটাও গেল। সত্যি বলছিস? তাছাড়া কি মিথ্যে বলছি? এরপরে ধর, বাবার একমাত্র সন্তান বলে আমার বাবার আর্থিক দিক থেকে কোনো অভাব নেই রে। আমার জন্য যথেষ্ট পরিমাণ অর্থ ভবিষ্যতের জন্য সঞ্চিত করে রেখে যেতে পারবেন, কিন্তু আমার কাছে কথা হলো আমার মেয়েটার ভবিষ্যৎ, সেইটা গড়ে পিঠে তোলার দায়িত্ব তো রজতাভর। অবশ্যই। সাংসারিক অশান্তি শুরু হলো, বুঝলি দীপক? আমি বুঝতে পারলাম এবার ফিল্ডে আমাকেই নামতে হবে। রজতাভর মুখে সবসময় এক কথা, আমার দ্বারা কিচ্ছু হবে না, জানো তো, কিচ্ছু হবে না আমার দ্বারা। এদিকে বাইক নিয়ে ঘোরা হবে, মা বোনের সাথে কথা বলা হবে। জানিস দীপক, কতবার যে আমার ননদ ফোন করে তার কোনো ইয়ত্তা নেই। এখন তো ও সবসময় ওর বাড়িতেই থাকে। বাবার বাড়িতে যেখানে আমি আমার মেয়েকে নিয়ে থাকতাম সেখানে খুব কম যায়, রাত্রে আমার সঙ্গে বিছানায় শুতে হবে তাই। আর দিন কয়েক অন্তর অন্তরই ওরা আমার প্রতি ভালোবাসা উতলে ওঠে। বারবার মনে করিয়ে দেয় কন্ডমের প্যাকেটটা যে বেডশিটের তলাতেই সে রেখেছে। মেয়ে ঘুমিয়ে পড়ার পর আমার ওপরে হুজ্জুতি মারতে শুরু করে। আমার শুয়ে থাকা শরীরটা হয়তো ওর ভালোবাসার স্পর্শে কাঁটা দিয়ে উঠলেও ওই মুহূর্তেও বিছানাতে আমার মনে পড়ে, তোমার কি সংসারের চিন্তা হয় না? তোমার মাথায় এই জিনিসটা আসে কি করে, যেখানে তুমি 1 পয়সাও সংসারে এখন দাও না? আবার কথায় কথায় বলো তোমার ইচ্ছে জাগছে। আচ্ছা, যেখানে পেটে ভাত নেই সেখানে শরীরের ইচ্ছে থাকে নাকি সেখানে শরীরের কোনো প্রয়োজন হয় দীপক? দীপক চুপ করে বিশাখার কথাগুলো শোনে। কদিন আগে রজতাভর সঙ্গেও দীপকের দেখা হয়েছিল। রজতাভ নিজের কাজ যে করে না সেটা কিন্তু ওকে বুঝতেই দেয়নি, বরং দীপকের অফিসে একটু অসুবিধা হচ্ছে শুনে উল্টে বলেছিল, ভালো করে কাজের প্রতি কনসেন্ট্রেশন দে, নিশ্চয়ই হবে। তোর পরিশ্রম হচ্ছে না ঠিক মতো, তাই তোর কাজে কোনো ইনক্রিমেন্ট হচ্ছে না। দেখ, এই কাজটা সম্পূর্ণ নিজের কাছে। তুই কিভাবে কি করবি, কতদূর কিভাবে তোর ভবিষ্যৎটা গড়বি, প্ল্যানিং তোর নিজের ব্যক্তিগত। তুই খাট, ঠিক হবে। সেই রজতাভ কিনা নিজেই কাজ করে না, এদিকে বন্ধুকে মোটিভেশনাল স্পিচ দান করে। তোর তোর এখন যা ইনকাম হয় তার সবটাই তো আমিই চালাই। এমনকি রজতাভর মায়ের সংসারটাও আমি টানি, ওনার যাবতীয় প্রয়োজনীয় জিনিস আমি এনে দিই। আমার দুঃখ হয় না রে দীপক। আমি শুধু একটা কথাই বলতে চাই তোদের বন্ধুকে,
তুমি যখন ঘর বাহির কিছুই সামলাতে পারবা না, সবটাই যখন আমার ঘাড়ে, তাহলে আমার জীবনে তোমার ভ্যালুয়েশনটা কোথায়? না তুমি আমার প্রিয়জন, না তুমি আমার প্রয়োজন। পরিস্থিতি আর সময় আমাকে এমন জায়গায় দাঁড় করিয়েছে যেখানে আমি একাই সব কিছু সামলাই। সকালে ঘুম থেকে ওঠা, মেয়ের জন্য যাবতীয় করা, এই তো মেয়েকে কদিন পর স্কুলে ভর্তি করব, তখনও আমি পারবো সামলাতে। আমার এখন যা মাস মাইনে, তাতে ফ্ল্যাট ভাড়া থেকে শুরু করে খাওয়া দাওয়া যাবতীয় খরচ আমি একাই সামলাই। এমন উপরি বলতে রজতাবুর সংসারটা পর্যন্ত টানি। রজতাবু তোকে 1 পয়সাও দেয় না। কোথা থেকে দেবে বল? চাকরি ছেড়ে দিয়েছে। শ্বশুর মশাই মরার আগে একটা ব্যবসা করার জন্যে আস্তানা করে দিল, সেইখানেও সে মিস্ত্রি লাগিয়ে বসে আছে। যা ইনকাম হয় তার সবটাই তো তার লেবারকে দিতে দিতেই চলে যায়, বাকিটা থাকবে কোথায়? এদিকে দেখ, সর্বক্ষণ আমার ননদের সঙ্গে গুটুর গুটুর করেই চলেছে। ওই এক দেবী, দিনান্তে কতবার যে ভাইকে ভিডিও কলে কথা বলায়, নিজের ছেলেকে দেখায়, এইটা তুই জাস্ট কল্পনা করতে পারবি না। আমার নিজের ভাই বোন নেই বলে হয়তো আমি ভাই বোনের ভ্যালুয়েশনটা বুঝি না, কিন্তু দীপক, তোর তো আছে একটা দিদি, তুই অত ফোন করিস না রে। অত ফোন করে কথা বলার সময় কোথায় আমার? মাঝে মধ্যে মায়ের সাথে কথা বলে দেখি, আর আমি ওই সপ্তাহান্তে একদিন বা 2-3 দিন পর ঝোর একবার ভালো আছিস কিনা, বা দাদা কেমন আছে, বাচ্চাগুলো কেমন আছে, ওইটুকুই। ভিডিও কলে কথা বলার সময় কোথায়? তাহলে তুই ভাব, আমার ননদেরও সময় আছে, আমার বরেরও সময় আছে। আমার বর একাই ভাই পৃথিবীতে, যার ওই একটা দিদি আছে, এমন দিদি যে তার ভাইয়ের বউয়ের জন্যে কিচ্ছু রেখে যায়নি, সব চুষে নিয়ে গেছে আমার শাশুড়ির কাছ থেকে। ওইগুলোতে রচতাবুর কিচ্ছু যায় আসে না। ও শুধু বলে আমি নাকি লোভী। দীপক, এখানে আমি লোভের কি দেখিয়েছি বল? মোটেই দিয়ে লোভ দেখাসনি। তুই তোর প্রাপ্যটা চেয়েছিস। কেন, তোর জামাইবাবু বুঝি নেয়নি? তা নেয়নি। আমার শ্বশুর মশাই জামাইবাবুকে দিদিকে সব দিয়েছে, কিন্তু রজতাভর বউটা যে একটা এমএলএর মেয়ে, তাকে যে কিছু দেওয়া দরকার। মান সম্মানে বলে জিনিস আছে তো, ওখানেই আঘাত। কিচ্ছু না। তুই এত কিছু সহ্য করে কি করে সংসার করছিস ওর সাথে? এইটাই তো আমি রজতাবাকে বলে বোঝাতে পারি না রে। সপ্তাহান্তে একবার 2 প্যাকেট কন্ডম শেষ করলে কখনো বউয়ের সাথে ভালোবাসা টিকিয়ে রাখা যায় না। আমি আমার মনটা আর শরীরটা একসঙ্গে কাজে লাগাতে পারি না। আমার মনে সবসময় থাকে আমার কাজের প্রেশার। শরীরটা আমার সঙ্গে সাথ দেয় না রে, ক্লান্তি আসে, ধকল আসে। এখন তো মাঝে মধ্যে মনে হয় এই ফ্ল্যাটটার মধ্যে মেয়েটাকে এনে রাখতে পারলে বাঁচি, কিন্তু মেয়েটা বড্ড বেশি বাবা মা নেওয়াটা তো। তোর মেয়ে বুঝি এখন ওনাদের সঙ্গে সিঙ্গাপুরে? হ্যাঁ, মা নিয়ে গেছে, বললো ঘুরিয়ে নিয়ে আসবে। তাই তো 7 দিন আগে যখন বাবা মা বেরোলো আমার কাছে দিয়ে গিয়েছিল, ছিল আমার কাছে ঘন্টাখানেক, তারপরে দিয়ে এসেছি। তোর একা লাগে না? লাগে তো, খুব একা লাগে। দীপক, আমি শুধু একটা জিনিস হিসাব করতে চাই, বুঝলি? জীবনে বেঁচে থাকার জন্য কি শরীরটা খুবই প্রয়োজন, নাকি শরীরটা জাস্ট একটা খেলনা মাত্র? লাগালেই কাজে লাগে, না লাগালে নয়। এই ধর, যেমন এখন আমার তো এখন রজতাবুর ঠোঁটের স্পর্শটা দিলেও ওই শরীরটা জেগে ওঠে না। যখনই দেখা হওয়া কোনো বন্ধু বান্ধবের কাছে ওর স্পিরিচুয়াল বক্তব্যগুলো শুনি, জানিস, আমার প্রত্যেক মাসের রোজগারের অঙ্কটা পর্যন্ত ও বন্ধুদেরকে শো অফ করে। কি এত বোকা ও? বোকা না রে, শেয়ানা। সরল সাদাসিধে ছেলের পেছনে একটা শেয়ানা মার্কা মুখ। নিজের তো হয়ে যাচ্ছে, কোনো চিন্তা নেই। রজতাবা একটা নিষ্প্রভ মানুষ, যে কোনোদিন প্রদীপের মতো জ্বলে ওঠে না। আমার শাশুড়ি তো কাজই করতে দেয় না ছেলেকে, কিচ্ছু করতে দেয় না, সব সময় নিজে করবে। কেন আমাকে আমার স্বামীকে নিয়ে আমার সংসারটা গুছিয়ে দিতে অসুবিধাটা কোথায় ওনার? কোথায়? এদিকে ওনার মেয়ে জামাই যখন থাকে তখন তো উনি এরকম করে না। জামাইবাবু তো সব কাজ করে, তখন তো কিছু বলতে পারে না। শোন বিশাখা, কোথায় গিয়ে যেন সব শাশুড়িগুলোই এক সূত্রের বাধা, বুঝলি? হ্যাঁ রে, সবাই শেয়ানা, সবাই তোকে ব্যবহার করছে। আমার হাজবেন্ডই আমাকে ব্যবহার করে।
হ্যাঁ, হয়তো আমাকে আস্তাকুড়ের বেশ্যা হতে হয়নি। আমার শিক্ষা আছে, আমি এমএলএর মেয়ে, আমি চাকরি করি, খেটে খাই। কিন্তু রাস্তায় পড়ে থাকা বেশ্যা মেয়েগুলোরও বোধহয় ভ্যালু আছে, যেটা আমার নেই আমার হাজব্যান্ডের কাছে। ভুল বললি বিশাখা, তোর ভ্যালু আছে বলেই রজতাভ তোকে ছাড়তে পারে না, বরং রজতাভর ভ্যালু তোর কাছে এখন শেষ হয়ে গিয়েছে। একটা মানুষ সবসময় যদি আরেকটা মানুষের ওপরে পুরো সংসারের প্রেশারটা ক্রিয়েট করে, তাহলে একটা সময় তার শরীরে অপূর্ব রকম ক্লান্তি আসে, একটা অদ্ভুত রকমের অনুভূতি জাগে, যেটার মধ্যে দিয়ে তুই এখন যাচ্ছিস। আচ্ছা, রজতাভ তো পারে, মানে তোকে মাঝে মধ্যে একটু রান্না করে খাওয়াতে, তোর ক্লান্ত শরীরটাকে একটু ম্যাসাজ করে দিতে, অথবা একটু চা করে খাওয়াতে। হ্যাঁ শালি, সকালে ঘুম থেকে উঠেও আমাকে হুকুম মারে, বিকালবেলা বাড়ি ফিরে ও আমাকে হুকুম মারে, রাত্রেবেলা খাবার টেবিলে খাবার বেড়ে দেওয়ার জন্য ওকে ডাকতে হয় বারবার খাবার বেড়ে। ওর কোনো সময় মনে হয় না আজকে আমি একটু বাড়িতে থেকে বিশাখার কাজগুলো করি। আর বিশাখা বাইরেটা সামলাক, ও তো সামলাচ্ছেই, ও তো খাটছেই 24 ঘন্টা। আমি না হয় ওকে একটু সাথ দিই। বাড়ি আসার পরে তো ফোন করবে আমার ননদ, ভিডিও কল করবে। ওই এক মেয়ে ছেলে, ফোন করেই 15 মিনিট আধ ঘন্টা তাকিয়ে থাকলো। আমি তো ভাবি ওর বরকে নিয়ে ও কি করে সংসার করছে কি জানি। মানুষের কি প্রাইভেসি বলে কোনো মুহূর্ত নেই? এগুলো ভুল করছে রে, এগুলো খুব ভুল করছে। মা বোন এক জায়গায়, বউ আরেক জায়গায়। এক্স্যাক্টলি দীপক, তুই বেশি ম্যাচিওর, তুই বেশি বুঝিস, তুই তাই সংসার সম্পর্কে এতটা ওয়াকিবহাল। কিন্তু যে বন্ধু সব কিছু বুঝেও ঘাপটি মেরে থাকে, তাকে তুই সরল বলবি নাকি শেয়ানা? কথা বলতে বলতে কখন যেন রাত পার হয়ে গিয়ে ভোর হয়েছে। পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। দীপক বলে, সকাল হয়ে গেছে রে, আমি বেরোই। দীপক, গত রাতের বিহেভের জন্যে আমাকে ক্ষমা করে দে। না না, তুই কিছু ভুল করিসনি, ওটা হতেই পারে। আসলে তোরা দুইজন এখন দুই মেরুর বাসিন্দা, তোদের পৃথিবী দুটো আলাদা হয়ে গিয়েছে। তুই এখন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিস বিশাখা, রজতাভর। কিন্তু রজতাভ নিজের ভ্যালুয়েশন হারিয়েছে তোর কাছে। তোদের এই জীবনটা আদৌ ঠিক হবে কিনা আমি কোনো গ্যারান্টি দিয়ে বলতে পারি না, তবে ঠিক হওয়াটা সম্পূর্ণ নির্ভর করছে রজতাভর হাতে। এখন ও যদি তোর সঙ্গে সমানে সমানে মিলিয়ে চলে, বা ও যদি ঘর সামলিয়ে বাইরেটা তোকে সামলাতে দেয়, তাহলে হয়তো কোনো একদিন গিয়ে তোর হারিয়ে যাওয়া ভালোবাসাটা আবার ফিরে আসতে পারে, যেটায় তোরা একে অপরের প্রয়োজন না প্রিয়জন হতে পারিস, ঠিক আগের মতো। কথাটা দীপক বলে ঠিকই, কিন্তু মনে মনে দীপক খুব ভালো করেই জানে রজতাভ ওই মেন্টালিটির ছেলেই নয়। কারণ প্রথম থেকেই সে প্ল্যান মাফিক কাজ করা ছেলে, অঙ্ক কষে চলা ছেলে। মেয়ে মানুষ এক হাতে খুন্তি নাড়ে, এক হাতে অফিসের কাজ করে। এই জিনিসটা যে পুরুষ মানুষ অনেক অল্প বয়সেই বুঝে গিয়েছে, সেই শেয়ানা মানুষটাকে কখনোই সরল বানানো যায় না। দৌড়ে গিয়ে ছুটতে বিশাখা দীপককে জড়িয়ে ধরে, আবার দীপকের চুলের মুষ্টি ধরে ওর ঠোঁটে নিজের ঠোঁটটা ডুবিয়ে দেয়। বলে, অনেক দিনের অপ্রাপ্তি রে, শরীরটা আমার কাছে এখন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। মাঝে মধ্যে ইচ্ছে করে সব কিছু ছেড়ে ছুড়ে ওই বেবুসে মেয়ে ছেলেগুলোর মতো রাস্তায় গিয়ে দাঁড়াই, কিন্তু কি করব বল? অনেক বুঝেও না নিজের বয়সটাকে চেপে রেখেছি। ওই জন্যই মদ খাই, নেশা করি, ঘুম আসে না তো। কাকে দেব এই শরীরটা যে আমার প্রয়োজনই বোঝে না, যে বোঝে না, যে শুধু আমার টাকাটাকে নিয়ে বোঝে, যার আমি এখন আর প্রিয়জন নেই, প্রয়োজন হয়েছি। আর সে ভ্যালুয়েশন হারিয়েছে আমার কাছে। দীপক এইবার জড়িয়ে ধরে বিশাখাকে, ওর চুলের মুষ্টি সরিয়ে ওর কপালে আলতো করে ঠোঁটের স্পর্শ দিয়ে বলে, হে জন্মে তো হলো না, পরজন্মে যদি অনুসুয়া আমায় কথা দিয়েছে 7 জন্মে সে আমার সঙ্গেই থাকবে, না হয় সেই 7 জন্মেই আমি অপেক্ষা করব দীপক। জন্মের বলে জন্মান্তর যদি কিছু থেকে থাকে, তাহলে আমি আবার জন্মাতে চাই রে, কিন্তু রজতাভর মতো একটা পাষণ্ড জীবনসঙ্গীর সঙ্গে নয়, তোর সঙ্গে, যে বোঝে, যে সত্যিই বোঝে,
কেন যে আমার বসন্ত রাঙা দিনে তোর সঙ্গে আমার প্রেমালাপটা হলো না। অনুসুয়া ফোন করে দীপককে। ফোনটা না করলে হয়তো অনেক বিপদের কিছু ঘটে যেত, কারণ এই সময় দীপকও অনেকটা দুর্বল হয়ে পড়েছিল বিশাখার প্রতি। জড়িয়ে ধরে রেখেছিল তাকে, তার বক্ষ দুটি জাঁটতে ধরেছিল সে তার নিজের বুকের মাঝখানে। হ্যাঁ বলো, কোথায় আছো? গত রাতেও অনেকবার ফোন করেছি ধরনি। শরীর খারাপ তোমার? না না, শরীর খারাপ না, এক বান্ধবীর বাড়িতে এসেছিলাম গো। বান্ধবী খুব অসুস্থ, তাই। হোমা, কি হয়েছে? আরে সেরকম কিছু না, একটু অসুস্থ মানসিক দিক থেকে। তা বলছি অনু, আমাদের বাড়িতে নিয়ে গেলে হয় না? নিশ্চয়ই নিশ্চয়ই, এসো, আমি মাংস রান্না করে খাওয়াবো। দীপক স্পিকার অন করে, মিউট করে দিয়ে বিশাখার দিকে তাকিয়ে বলে, দেখ কতটা ভরসা করে, দেখ তুমি নিয়ে এসো, যা পারি রান্না করে খাওয়াবো, তোমার বন্ধুর কোনো প্রবলেমই হবে না। বলছি বন্ধু না বান্ধবী, কোথায় ছিলে? শোনো, যেখানেই থাকো সাবধানে কিন্তু ফিরো, আর তাকে নিয়ে ফিরো, হ্যাঁ, একা কিন্তু ফিরো না। রাখি? রেখে দেয় সে, প্রত্যুত্তরের আশা করে না। দীপক বলে, দেখলি, এইটা হলো টান ভালোবাসার। ও আমার উপযুক্ত ঘরণী, ও ঘর সামলায় আর আমি বাহির। তখনই কনসেন্ট্রেশন সব থেকে বেশি করে দেওয়া যায় যখন মাথায় একটা প্রেশার থাকে। তুই দুটো নিয়ে চলবি কি করে বিশাখা? এইবার জীবনটাকে একটু সুযোগ দে, সময় দে। ভগবান তোকে সুযোগ দিয়েছে, তোর বাবা মার আর্থিক জোর আছে। যে তোকে গুরুত্ব দেয় না তাকে জীবন থেকে ছেঁটেই ফেল না। তারপর চল আমার সঙ্গে, তোকে নিয়ে অনুসুয়াকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো। দেখবি পৃথিবীটা ভীষণ সুন্দর। তোর একাকিত্ব জীবনে প্রকৃতিকে স্থান দে। প্রকৃতি কারোর সঙ্গে বেইমানি করে না রে। দীপক, তুই আমার দিকে এভাবে তাকিয়ে থাকিস না, আমি কিন্তু আবার তোর প্রেমে পড়ে যাব। আমি চাই না আমার মতো একটা মেয়ের জন্যে তোর সাজানো সংসারটা নষ্ট হয়ে যাক। জানিস, মেয়েরা সব পারে, শরীরের যেমন প্রয়োজন হয় না তেমন প্রয়োজনও হয়। বিশাখার শেষ কথাটাই দীপকের ভয় লাগে। বিশাখা যদি এই মুহূর্তে কামদেবী হয়ে ওঠে তাহলে সত্যি হয়তো অনুসুয়ার কথা ভুলে যাবে দীপক, অথবা অনুসুয়াকেই দেখতে পাবে বিশাখার শরীরের মাঝখানে, ঠিক গতকাল রাতে যেরকম হয়েছিল। ভাগ্যিস ওই ঘনিষ্ঠ মুহূর্তে ওকে আটকে নিয়েছিল, না হলে হয়তো অনুসুয়ার ফোনটা রিসিভ করার মতো অবস্থা থাকতো না দীপকের। আসি, আয়, ফোন নাম্বারটা। আলাপ হবে ক্ষণ, আবার অন্য কোনো সময়। ফোন নাম্বার নিস না, নিলেই ফোন করবি, আর আমার ভাঙা মনে আবার তোর এন্ট্রি হবে। এমন সময় হয়তো গিয়ে দাঁড়াতে পারে অনুসুয়াকে তুই ছেড়ে দিবি, যখন তুই দেখবি তোর কাছে টাকা আর শরীর দুটোই সমানভাবে চলে এসেছে। তখন তুই অনুসুয়ার নিঃস্বার্থ ভালোবাসার গুরুত্ব দিতে ভুলে যাবি দীপক। তুই চলে যা, আমি ওই বাড়িই থাকি, রোজ মদ খাই। দেখা হবে খনি আবার কখনো, যখন তুই এখানে আসবি। দীপক আর বলে না আসে যে এখানেই থাকে। দিনান্তে প্রত্যেক দিনই ইচ্ছে করলেই দীপক ওর সঙ্গে দেখা করতে পারে, কিন্তু বিশাখার চোখে মুখে সর্বনাশীর নেশা। নিজে হারিয়ে গিয়ে বাঁচার চেষ্টা নেই বিশাখার। তবে হ্যাঁ, অন্যকে মেরে ফেলার মতো শরীর তার আছে। কে বলেছে শরীরের প্রয়োজন হয় না? ফেরার রাস্তা দিয়ে শুধু একটি গান দীপকের কানে প্রতিধ্বনিত হচ্ছিল বারবার, না না, যাচ্ছি না, ফিরে যাচ্ছি না সেই পথটাতে, শুধু যাচ্ছি, ফিরে যাচ্ছি সেই ফেলে আসা অতীতে, সেই ক্ষতিতে। কেমন লেগেছে আজকের নিবেদন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলে খুব ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। দেখা হবে খুব শিগগিরই আরও একটি নতুন স্বাদের ভিন্ন আঙ্গিকের গল্পের সঙ্গে। অবশ্যই গল্প পাঠ এবং লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। দেখা হচ্ছে খুব শিগগিরই। ভালো থাকবেন সবাই। নমস্কার।